আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দেশের সব উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন, প্রশাসক নিয়োগ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রুল আইন সচিব সহ ৩ জনকে ৮ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু। চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ, নিয়োগ বৈষম্য ও নারী কর্মী নিপীড়নের প্রতিবাদে সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ। এবং মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাত্রীদের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৩২৩ পৌরসভা মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যানের এইসব শূন্য পদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক নিয়োগের পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, ৪৯৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৬১টি জেলার মধ্যে ৫৩টি জেলায় জেলা প্রশাসকের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ৮ বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনাররা এই দায়িত্ব পালন করবেন। শুক্রবার আলাদা 4টি অধ্যাদেশ জারি করে সরকার জানায়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা যাবে। এগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চে রুল দেন। এতে আইন সচিব ও সংসদ বিষয়ক সচিব সহ বিবাদী ৩ জনকে ৮ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সঙ্গে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। সংবিধানের ৫০ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ও ডক্টর তোফায়েল আহমেদ সহ ৫ জন বিশিষ্ট ব্যক্তি রিট করেন। কারণ এটা সংবিধানের কিছু ধারার সাথে সাংঘর্ষিক, সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক এবং অ্যাপিলেট ডিভিশন ত্রয়োদশ সংশোধনী মামলায় যে রায় দিয়েছিলেন তার সংক্ষিপ্ত আদেশের সাথেও আমাদের সংবিধানে সংসদকে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়। কিন্তু এখানে যেটা করা হয়েছে, সংবিধানের একটা বড় অংশকে সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয়। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আহত শিশু, তরুণ ও শিক্ষার্থীদের পুনর্বাসন এবং প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। তিনি জানিয়েছেন, আহতদের খোঁজ নিয়ে তথ্য সংগ্রহ করে ডাটাবেস তৈরির জন্য কাজ শুরু হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বুনে যাওয়া স্বপ্ন পূরণে সবসময় ছুটে বেড়ানো এই মানুষগুলো এখন হাসপাতালের বিছানায়। অধিকার আদায়ের আন্দোলন চলার সময় আহত হন তারা। চিকিৎসার খোঁজ নিতে সমাজ কল্যাণ উপদেষ্টা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। তাদেরকে আমাদেরকে স্কুলে ফিরে আনতে হবে,
তাদেরকে আমাদের কর্মে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। এইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। সমাজ কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, আহতদের পুনর্বাসনে এরই মধ্যে নানা উদ্যোগ শুরু হয়েছে। আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে দ্বারস্থ হবে। বেসরকারি হাসপাতালে যে রোগীরা ভর্তি আছেন তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বেসরকারি হাসপাতালে ভর্তিদের যারা বিল দিতে পারছেন না তাদের স্বজনদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সমন্বয় সেল করা হবে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পোশাক কারখানায় চাকরিতে নারী পুরুষ বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে সাভারে ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছেন চাকরি প্রত্যাশীরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ায় পুরাতন ইপিজেডের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পুরুষ চাকরি প্রত্যাশীরা। একই দাবিতে রোববারও বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, পোশাক কারখানাগুলোতে নিয়োগের ক্ষেত্রে পুরুষদের বৈষম্যের শিকার হতে হয়। রোববার আশুলিয়া শিল্পাঞ্চলের বারুইপাড়া তানজিলা অ্যাপারেলসের এক কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্রমিককে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনার বিচার দাবিতে সকাল থেকেই ওই গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। তারা ওই কারখানা ও আশেপাশের কয়েকটি কারখানায় ভাঙচুর চালান। সহিংসতা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক পোশাক কারখানায় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডাক্তার রোবেদ আমিনকে নিয়োগের পরদিন তার অপসারণ চেয়ে বিক্ষোভ করেছেন একদল চিকিৎসক। রাজধানীর টিবি গেট সংলগ্ন নতুন স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের বিক্ষোভের মুখে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে প্রবেশ করতে পারেননি। চিকিৎসকদের বিক্ষোভের কারণে স্বাস্থ্য উপদেষ্টা ও নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক সহ সংশ্লিষ্টরা মহাখালীর কোভিড-19-এর চিকিৎসায় নির্ধারিত ডিএনসিসি হাসপাতালে যান। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের উপস্থিতিতে একদল চিকিৎসক ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবিরের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন। দেশে মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্স অন্য মহাদেশেও শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় বাংলাদেশ। মাঙ্কি পক্স শনাক্তে থার্মাল স্ক্যানার বসানো হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সতর্কতামূলক এসব ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। থার্মাল স্ক্যানারে পরীক্ষা করতে গিয়ে সাধারণ যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যে ডক্টরস আছে সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরেও যদি কখনো মনে হয় যে আমাদের একটু আরও ইনক্রিজ করা লাগবে লোকজন, তখন আমরা ইনক্রিজ করব। যাত্রীদেরও সতর্ক হওয়ার পরামর্শ বিমানবন্দর কর্তৃপক্ষের। এখানে আমাদের সংক্রমণ রোগ শনাক্তকরণ কেন্দ্র আছে। কাউকে যদি সাসপেক্টেড মনে হয় আমরা সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে যাব। যাত্রীদের জন্য আমাদের 2টা স্ক্যানার আছে যেখানে কন্টিনিউয়াসলি স্বয়ংক্রিয়ভাবে মনিটর করা হচ্ছে তাদের টেম্পারেচার। এইখানে দেখেন আমাদের ডক্টরস বসে আছে, কন্টিনিউয়াস ওনারা দেখছে। তাদেরকে আমরা সতর্ক করছি যেন এটা আমাদের দেশে স্প্রেড না করে। তো এখানে স্প্রেড করার প্রথম জায়গা হচ্ছে এয়ারপোর্ট, কারণ সারা দুনিয়া থেকে লোকজন এসে এখানে আসছে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মাঙ্কি পক্স আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। আগস্টের 15 তারিখ থেকে আমরা স্ক্রিনিং শুরু করছি এবং এখন পর্যন্ত পাই নাই। কারো শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের নির্দেশনা নিয়ে দেশে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্যে দলের নেতাকর্মীরা কাজ করছেন, তবে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এর আগে আগামী দিনের বাংলাদেশ নির্বাচন সহ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, বিভিন্ন খাতে সংস্কার ও করণীয় এবং পাচার হওয়া অর্থ ফেরত আনা বিষয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ারের সঙ্গে বৈঠক করে বিএনপি। গুলশান কার্যালয়ে বৈঠকে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করে কিভাবে অর্থনৈতিকভাবে এগোনো যায় সে বিষয়ে কথা হয়েছে। বৈঠকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন নিয়েও ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের কথা হয়। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর দর্শক ফিরে এলাম বিরতির পর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইতোমধ্যে দুদকের উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সাবেক ডিবি প্রধান হারুনের দুর্নীতি প্রসঙ্গে দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রাম সংলগ্ন হাওড়ের প্রায় 30 একর জমি নিয়ে একটি রিসোর্ট নির্মাণ করেছেন, যেটির নাম প্রেসিডেন্ট রিসোর্ট। বিভিন্ন দাবিতে সরব হয়ে উঠেছেন চাকরিজীবীরা। সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আমাদের দাবি একটাই, আমরা আমাদের আইজিএ প্রকল্প রাজস্ব চাই। চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে সচিবালয়ের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের অবস্থান। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজস্ব খাত থেকে বেতন নেওয়ার দাবিতে অবস্থান নেন গ্রাম পুলিশের সদস্যরা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নাধীন তথ্য আপাদের দাবি প্রকল্প রাজস্ব করা। আমাদের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সে বলছে যে প্রকল্পে তো চুক্তি থাকে যে প্রকল্প মেয়াদ শেষ, চাকরি শেষ, কিন্তু তার জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই, আমাদের ডিপিপিতে স্পষ্ট উল্লেখ আছে যে প্রকল্প মেয়াদ শেষে জনবল সহ রাজস্বকরণ, এবং জনপ্রশাসন থেকে আমাদেরকে চিঠিও দেওয়া হয়েছে আমাদের হেড অফিসে, যাতে পট সিজন করা হয়, প্রকল্প মেয়াদ থাকাকালীনই যেন রাজস্বের প্রসেসিং করা হয়। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবলের দাবি রাজস্ব খাতে যাওয়া। সবাইকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমরা গত 2 দিন ধরে মানববন্ধন করতেছি। 64 জেলা এবং 505টা উপজেলা থেকে জনবল আসছে। যতদিন পর্যন্ত আমরা রাজস্ব খাতে না যাব ততদিন আমাদের আন্দোলন চলবে। আছে নিখোঁজ স্বজনদের খোঁজ নেয়ার দাবিও। 2012 সালের সেপ্টেম্বরের 30 তারিখ নিখোঁজ হয়, প্রায় 13 বছরের কাছাকাছি। আমাদের দাবি একটাই, আয়নাঘর যেন ভেঙে দেয়, সব লোকজন যেন ওইখান থেকে বের করে দেয়। আমাদের স্বজনদের মুক্তি দেওয়া হোক। অনেকদিন যাবত বাবাকে পাই না, আমরা বাবার আদর থেকে বঞ্চিত। এখানে সবাই আছে, অনেকেই আছে, সবাই স্বজন হারা, সবাইকে যেন মুক্তি দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি। দাবি আছে প্রতারক ধরা, সন্ত্রাস বিরোধী আইন বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে আসে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। স্লোগানে স্লোগানে মুখর সচিবালয়ের সামনে বিভিন্ন চাকরিজীবীরা এসেছেন তাদের দাবি নিয়ে। সবারই এক দফা দাবি, কেউ চাচ্ছেন স্বজনদের খোঁজ। এইসব দাবি কখন কিভাবে পূরণ হবে তা এখনো অনিশ্চিত। তাদের এইসব দাবি সহসাই পূরণ হবে এমন আশা তাদের সকলে। সচিবালয়ের সামনে থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুল
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চলমান থাকলেই যে প্রকল্পকে বাঁচিয়ে রাখতে হবে তা নয়, যেসব প্রকল্প অর্থনীতির জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় নয় সেগুলো বাদ দিতে হবে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে প্রথম বৈঠকে তিনি আরও বলেন, বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কেন বারবার ব্যয় বাড়াতে হলো তা খতিয়ে দেখতে প্রতিবেদন তৈরি করা হবে। রিজভি নাওয়াজের রিপোর্ট। শুক্রবার শপথ নেওয়া 4 উপদেষ্টার একজন ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টার কাছ থেকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় চেয়ে নিয়েছেন তিনি। উদ্দেশ্য আগামীর উপযোগী মানব সম্পদ তৈরি, যাতে জনগণের করের অর্থে নির্মিত অবকাঠামোগুলো কেবল কঙ্কাল হিসেবে পড়ে না থাকে। কিছু খরচ হয়ে গেলেই আমার মনে হবে যে এতই যখন খরচ করলাম তাহলে শেষ করব না কেন, কিন্তু যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো কত খরচ করেছি সেটাতে আসা যায় না, বাকি কত খরচ করতে হবে এবং পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাবো, এটাই শুধু একমাত্র লাভ ক্ষতির দেখার বিষয়। যখন প্রকল্পের কিছু অংশ হয়েই গেছে, কিছু খরচ হয়ে গেছে বলেই আমার একটা মানসিক যদি চাপ থাকে যে এত খরচ করলাম কেন, এটা আগিয়ে দেবো না, এটা অর্থনৈতিক যুক্তির দিক থেকে খাটে না। পরিকল্পনা মন্ত্রণালয়ে সহকর্মীদের সঙ্গে প্রথম বৈঠকেই পরিষ্কার করলেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার চাওয়া যে বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে। মূল্যস্ফীতি, জাতীয় আয়, জিডিপি সহ বিবিএস যেসব তথ্য দেয় তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। দক্ষতার অভাবে তথ্য উপাত্ত প্রশ্নবিদ্ধ হয়েছে, নাকি পরিকল্পনা করে যোগসাজশে অর্থনীতির স্বাস্থ্য ভালো দেখাতে করা হলো, তা খতিয়ে দেখার নির্দেশ দেন পরিকল্পনা উপদেষ্টা। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানী যাত্রাবাড়ীতে র্যাব 10-এর কার্যালয় থেকে লুট হওয়া 60টি আগ্নেয়াস্ত্র ও 4000 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী নরসিংদী ক্যাম্প। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 5ই আগস্ট সন্ধ্যা 6:30টার দিকে র্যাব 10-এর সদর দপ্তরে বিক্ষুব্ধ ছাত্র জনতা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালায়। ওই সময় 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর জিহান উদ্দিন আহমেদ খানের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকা দিয়ে রাজধানীর শেখ রাসেল সেনানিবাস থেকে নরসিংদী ক্যাম্পের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিক ওই টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে বিশেষ অভিযানের মাধ্যমে লুণ্ঠিত 60টি অত্যাধুনিক অস্ত্র ও 4000 রাউন্ড গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনী। সে সময় 6 জন র্যাব সদস্যকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়। ভোলায় প্রবল বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বেড়ে অন্তত 20 গ্রাম প্লাবিত হয়েছে। 24 ঘন্টায় 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেঘনার পানি বিপদসীমার 28 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছে। বৃষ্টিপাত চলতে থাকলে চর ও নিম্নাঞ্চলের আরও ব্যাপক এলাকা প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। 24শে আগস্ট পর্যন্ত আরজিকর সহ আশেপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা ধর্ষণ ও হত্যা ঘটনায় আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। ভারত জুড়ে আউটডোরেও কর্মবিরতির ডাক দিয়েছে দেশটির চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দেশটির সব সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন, তবে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরের সড়কে বসে রোগীদের বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কলকাতার পাশের শহর পানিহাটি সরকারি হাসপাতালে চিকিৎসকরা জানান, তাদের হাসপাতালে জরুরি ও ইনডোর সেবা চালু রয়েছে। জুলাই মাসে শুরু হওয়া ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের বিভিন্ন এলাকায় কমপক্ষে 189 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 333 জন।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 96 জন শিশু ও 30 জন নারী রয়েছে। বন্যায় দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে 68 জন, উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া 65, সিন্ধু প্রদেশে 32 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেলুচিস্তান প্রদেশে 13 জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 5 জন সহ অন্যান্য অঞ্চলে বেশ কয়েকজন মারা গেছে। বন্যায় 2293টি বাড়ি ও 30টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার দেইর ইবালা শহরে ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের 8 সদস্য সহ 25 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজা শহরের কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় 9 জন নিহত হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। দশমবারের মতো ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি, বন্দী মুক্তি ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় বাধা বলে অভিযোগ করেছে হামাস বলছে, কাতারের 2 দিন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলি প্রতিনিধি থাকলেও তা অগ্রসর হচ্ছে না। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজারহাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারি। তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এ ধরনের খামার আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখবে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ 2 বছর আগে বিলের উপর জমি লিজ নিয়ে বাপ বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম বছর খামারে রাজহাঁস পালন করে লাভ কম হয়। গত বছর থেকে পেকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরেছে তার। অল্প সময় মাত্র 3 মাসের মধ্যে হাঁস খাওয়ার মতো উপযুক্ত, বাট বিক্রি করতেও সহজ, কারণ হাটে নিয়ে গেলে বা বাজারে নিয়ে গেলে দ্রুত বিক্রি হচ্ছে। এটা অত্যন্ত ভালো। আব্দুল আজিজের হাঁসের খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। আয়ন খুব ভালো হয়, এই জন্য সবাই করতে যায় আর কি। আগামীতে আমি চিন্তা ভাবনা করেছি যে এই হাঁসটা কিভাবে আরো বড় পরিসরে করা যায়। এই হাঁসটা মূলত ডিমের উৎপাদনের পাশাপাশি এটা মাংসের জন্য খুবই একটা উপযোগী হাঁস। আব্দুল আজিজের হাঁসের খামারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমিষের চাহিদা পূরণের জন্য যথাযথভাবে কাজ করে যাচ্ছি এই খামার গড়ে তোলার জন্য। আর খামারিদের আমরা যতটুকু সম্ভব ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করতেছি, ওষুধপত্র দিয়ে সহযোগিতা, মুখে সহযোগিতা করতেছি। নওগাঁ থেকে বাচ্চা এনে 3 মাস পর পর ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন 1600 থেকে 1800 টাকায়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়ায় 2 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। সড়কের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় চত্বরে এসব গাছ রোপণ করা হবে। রৌফ জালাল ও ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। এতে জনজীবনের পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য। এরই অংশ হিসেবে শিবগঞ্জের গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ লাগানোর জন্য আমরা খুব আনন্দিত এবং সবারই উপকার হবে এবং জলবায়ু পরিবর্তনের জন্য সুবিধা হবে। জলবায়ু তথা পুরো বিশ্বের জলবায়ু খুব বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের গাছের উপভোগ করবে, গাছের অনেক উপকারিতা আছে। আমরা সেই উপকারিতাগুলো আমরা গ্রহণ করব। আমরা গাছটা সুন্দরভাবে পরিচর্যা করব, পানি দিব। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, তারপর আমাদের যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে রাস্তা আছে, এই রাস্তাসমূহে আমরা বৃক্ষরোপণের রাস্তার 2 পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছি। গাছ লাগাতে হবে, তার পরিচর্যা করতে হবে এবং গাছ যখন বড় হবে তার একটা অংশ থাকবে, তবে শুধু বৃক্ষরোপণে নয়, এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক,
চ্যানেল আই। এবারে খেলার খবর।